যারা জনপ্রতিনিধিগণ আমার সামনে রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত, বিভিন্ন দপ্তরেরও বিভিন্ন যারা লাইন ডিপার্টমেন্টের সব আধিকারিক এবং কর্মচারীবৃন্দ, এলাকাবাসী, মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটু আনন্দের দিন, কারণ যেভাবে আমার পূর্ববর্তী যারা বক্তারা আছেন তারা বলেছেন এখানে, এবং ওনারা সবাই খুশি, নিশ্চয়ই আপনারাও খুশি। ত্রিপুরা সরকারের যে চিন্তা ভাবনা এবং যেভাবে ডেভেলপমেন্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় দিকে নজর রেখেছেন, এবং উনি যেভাবে আমাদের আশীর্বাদ করছেন, আমরাও ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরাও কাজ করি, চলছে এখানে। আমাদের নাগরিক জীবনের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে উন্নয়ন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমাদের কেন্দ্রেই হোক, আমাদের বিভিন্ন যে রাজ্যগুলোতে আছেন, খালি দেখবেন ডেভেলপমেন্ট। বহু জায়গায় আমি প্রায়শ যাই, যেসব জায়গায় আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যতগুলো সরকার আছে, যেখানে যাই আমি এক এক সময় অবাক হই যে এত সুন্দর, যে জায়গায় আমার আগেও দেখা ছিল, টোটালি পরিবর্তন হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজির এই 12 বছর ওনার যে সময়কাল, সেটাতে আমরা দেখলাম শুধু উন্নয়ন, এবং সেই উন্নয়ন শুধু মানুষের, যে সাধারণ মানুষের তাদের বিভিন্ন যেসব স্কিমগুলো আছে, তাদের সুবিধাগুলো যেভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সত্যিই আমি বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকার যে একটা ইতিবাচক পরিবর্তনের কথা সবসময় চিন্তা করেন, সেটা কিন্তু আজকে কিন্তু দেখা যায়। সেটা আজকে কোথাও না কোথাও এখানে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুবাবু বলেছেন যে উনার এখানেও আমি গিয়েছি, সেখানে সেটাও প্রায় গত বছর আমি 200 কোটি টাকার সেখানে প্রজেক্ট সেখানে উদ্বোধন করেছি, ফাউন্ডেশন লে করেছি। কোথাও না কোথাও আপনি দেখবেন যে আমি কোথাও এভরিডে আমি যাচ্ছি কোথাও, এবং এতে করে প্রমাণ করে যে আমাদের যে কর্মসংস্কৃতির যে একটা পরিচয়, সেটা কিন্তু আজকে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং সাধারণ মানুষ সেটা কিন্তু গ্রহণ করছে এবং দেখছিল। আজকে এখানে একটু আগে এ বিষয়ে আমাদের সেক্রেটারি মহোদয় পুরো আলোচনা রেখেছেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের যে সেকেন্ড ফেজে এখানে নিরাময় ল্যাব নেটওয়ার্ক এবং স্টপ ডায়রিয়ার কর্মসূচি আজকে উদ্বোধন হলো। আপনারা জানেন যখন এটা শুরু করা হয়েছে, আপনারা এর আগে এই বিষয়ে কথা হয়েছে, যত মৃত্যু হয় দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজ 65% পপুলেশনের, তাতে করে তারা মারা যান এবং এফেক্টেডও। সেগুলোর যেমন আছে আপনার ধরুন হাইপারটেনশন, ক্যান্সার, ডায়াবেটিস, আপনার সিওপিডি, আপনার সিকেডি, তাছাড়া আছে আপনার যেমন অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এরকম অনেকগুলো আছে যেগুলোকে বলা হয় যে নন কমিউনিকেবল ডিজিজ। আমরা তো খালি ডিজিজ বলি, কিন্তু এইগুলো কিন্তু হাইপার টেনশনই হোক, সব কিছুতে এইগুলো নিয়ে আমরা একটা চিন্তা করলাম যে এত যখন সমস্যা, কয়েকটা রাজ্যের মানে আমরা দিল্লির থেকে বলা হয়েছে, তার বিষয়ে যখন ওনারা এই বিষয়ে আলোচনা রেখেছেন, সে আলোচনার মধ্যে আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরা এর মধ্যে যুক্ত। তখন আমরা এটাকে শুরু করি, এবং প্রাথমিক পর্যায়ে এই যে রোগ শনাক্তকরণ, অর্থাৎ আমরা সবসময় জানি যে রোগ হওয়ার আগেই যদি আমরা তাকে শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু রোগটা আর বাড়তে পারে না। তো সেই জায়গায় 30 বছরের ঊর্ধ্বে যারা আছে, এই 30 বছর ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য আমরা বিভিন্ন স্ক্রিনিং করেছি। প্রতি বছর 15 লক্ষ লোকের টার্গেট নেওয়া হয়েছে, এবং এতে করে আমরা সুস্থ ত্রিপুরা, আমরা বারবার বলি যদি এইগুলো আমরা না করি, সুস্থ যদি মানুষ না থাকে তাহলে কি করে সুস্থ ত্রিপুরা হবে? তো তাদেরকে সুস্থ রাখার জন্য আমরা এই যে অভিযানটা আমরা শুরু করেছি, এটা একটা মডেল আমরা নিয়েছি। সেই মডেলটা কি? সেটা হচ্ছে হাব অ্যান্ড স্পোক মডেল। এবং হাব অ্যান্ড স্পোক মডেলটা কি? একটা সাইকেলের মতো,
সাইকেলের যেমন একটা প্রধান কেন্দ্র থাকে আর তার থেকে স্পোক বেরোয়, অর্থাৎ বিভিন্ন যেসব আমাদের যে পিএসসি হোক, আমাদের সাব ডিভিশন লেভেলেই হোক, আমাদের যে কমিউনিটি হেলথ সেন্টারই হোক, যে মেইন হসপিটাল থেকে এই যে সাইকেলের মতো এই যে হাব অ্যান্ড স্পোক মডেল সেটা আমরা নিয়েছি। এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা, যে মানুষকে এখন আর বাইরে ল্যাবরেটরি টেস্টের জন্য বাইরে যেতে হবে না। এগুলো তো হচ্ছে, কিন্তু তার জন্য টেস্টের জন্য বাইরে যেতে হবে না, এতে করে প্রচুর পয়সাও খরচ হয়। এবং আমাদের কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানেও বারবার বলছে ডিজিটালের মাধ্যমে, ডিজিটাল ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন, প্রযুক্তিকে ব্যবহার করে যদি ঘরে বসে আপনার সমস্ত রিপোর্ট চলে আসায়, তাহলে একদিকে আপনার সময়ও বাঁচবে, আবার আরেক দিক দিয়ে আপনার খরচও কমবে। সেই দিশায় আমরা ডিজিটাল ত্রিপুরা এবং এই যে হাব অ্যান্ড স্পোক যেটা আমরা মডেল আমরা সেটা নিয়েছি। এবং এতে করে আমরা আজকে স্বাস্থ্য ব্যবস্থার যেভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করছি, আগামী দিন আরও করব। কিছুদিন আগে আপনারা দেখেছেন আগরতলা শহরে একটা আরবান যে সিভিক যে হসপিটাল শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা সেখানে করেছি। সাধারণ মানুষ সেখানে যদি যান, আমরা সবাই আইএলএস বা অন্যান্য বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে সবাই যায়। ওই হসপিটাল 50 বেডের এখন শুরু করেছি আমরা, এবং এই 50 বেডের যেটা শুরু করেছি, আপনারা যদি সেখানে যান, গিয়ে দেখবেন তার সমস্ত ডিপার্টমেন্টের এখন যেভাবে ওখানে আধুনিক ব্যবস্থা, এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে সব ব্যবস্থা সেখানে রয়েছে। এবং শুধু তাই না, সেখানে সকালেও ওপিডি খোলা থাকবে, বিকেলেও সেখানে ওপিডি খোলা থাকবে। এবং এই যে ব্যবস্থা আমরা বলেছি প্রথমে এখানে শুরু করছি, আগামী দিনে এটা যদি ঠিকভাবে চলে তো নেক্সট আমরা বিভিন্ন যে আমাদের আরও আগরতলা বাদ দিলে আরও যে 19টা আমাদের নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আছে, সেখানেও আমরা এইভাবে আমরা শুরু করব। এবং আপনারা এই মডেল যদি আমরা সব জায়গায় ইমপ্লিমেন্ট করি, একদিকে সরকারির যে অন্যান্য হসপিটালগুলো আছে তাকেও মডার্নাইজেশন করা, কর্পোরেট স্টাইলে ওই ধরনের হসপিটাল করা, তো মানুষ যেটাকে চয়েস করবে, আননেসারি অন্যান্য বেসরকারি যেসব কর্পোরেট হসপিটালগুলো আছে সেগুলোতে যাবে না। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের গ্রামোন্নয়ন হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, শ্রম দপ্তরের বিভিন্ন বিষয়ে আজকে এখানে 11টি যে প্রকল্পের উদ্বোধন হয়েছে, তার মধ্যে 5টি প্রকল্পের উদ্বোধন এবং 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর। এবং এতে করে প্রায় কত টাকা খরচ করা হয়েছে? 105,43,41,000 টাকা। গত অর্থবর্ষে আপনাকে বলছি, শুধু গত অর্থবর্ষে আমি প্রায় বিভিন্ন জায়গায় ভিত্তিপ্রস্তর এবং এই ধরনের প্রকল্প উদ্বোধন করেছি প্রায় 1,500 কোটি টাকা গত এক বছরেই। গত বছরেই আমি করেছি। আর এই বছরে আপনারা শুনে খুশি হবেন যে এই বছরে আমি 121 কোটির উদ্বোধন ও শিলান্যাস করেছি। আর আজকে আপনাদের এখানে আবার যুক্ত হলো এই যে 100 কোটি টাকার উপরে। তো সব জায়গায় আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ ধরে ডেভেলপ না করা যাবে ততক্ষণ ধরে উন্নয়ন হবে না। আমাদের বাজেট কত ছিল আগে? আমাদের 27,000 কোটি টাকা বাজেট ছিল, সেই জায়গায় 27,000 কোটি থেকে আমরা গত বছর আগের বছর আমরা সেটাকে 32,000 কোটি টাকা করেছি। এরপর গত বছর আমরা সেটাকে 34,000 কোটি টাকা করেছি। এত লাভ দিয়ে এত জাম করা এটা চারটিখানি কথা নয়। অর্থাৎ আমরা ঠিকভাবে কাজ করছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে, এতেই প্রমাণিত হয়। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা আস্তে আস্তে করে অনেক বাড়িয়েছি। গত বছর আগের বছর 7,000 কোটি টাকা ছিল। কিরণজি বলছিলেন আমাকে, এইবার আমরা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি প্রায় 10,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচারে রেখেছি। এবং এই কারণেই এগুলো কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের যে দৃষ্টিভঙ্গি, এতে কিন্তু প্রমাণ হয় এই সরকার যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছে, আগামী দিনও করবে।
এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের যিনি গাইড করছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। কারণ উনি সব কিছু দেখছেন ঠিকভাবে, কোন প্রদেশ ঠিকভাবে কাজ করছে না করছে এরকম। আপনারা কিছুদিন আগে 9 তারিখ এবং 10ই জুলাই হাপানিয়ার মধ্যে একটা আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ, সেখানে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ হয়েছে। আমরা ভেবেছিলাম, আমরা টার্গেট করেছিলাম 500-র মতো যারা ইনভেস্টার্স তারা আসবে। এখানে শিল্পপতির থেকে আরম্ভ করে, বিজনেসম্যান থেকে আরম্ভ করে, ইন্ডাস্ট্রিয়ালের সবাই আসবে। কিন্তু আপনারা শুনে নিশ্চয়ই পেপারে দেখেছেন আপনারা, 500 কোথায়, সেখানে 1200 লোক, 1200 জনের মতো লোক, সমস্ত দেশ বিদেশ থেকে, শুধু দেশের না, বিভিন্ন প্রদেশ এবং বিদেশ থেকেও লোক, জায়গা দেওয়ার উপায় ছিল না সেখানে। আমরা টার্গেট করেছিলাম মাত্র কত, আমরা টার্গেট করেছিলাম 1 লক্ষ কোটি টাকার সেখানে মৌ হবে। সেটা গিয়ে কত দাঁড়ালো, 1,21 কোটি টাকার উপরে সেখানে আমাদের এই মৌ হয়েছে। শুধু গত বছরে আপনারা দেখুন আমাদের মৌ হয়েছে কত, প্রায় 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা গত বছর আমাদের, শুধু 1 বছরেই আমাদের সেখানে মৌ হয়েছিল। 8,000 কোটি টাকা এর মধ্যে গ্রাউন্ডিং হয়েছে। এই যে আমাদের যে আগের বছর গ্রাউন্ডিং, এই বছরের যে এতগুলো টাকার মৌ হলো, সেটাকে যাতে গ্রাউন্ডিং হয়, অর্থাৎ বাস্তবায়ন হয়, সব জায়গায় মানুষ যেন পুঁজি লাগায়, তাকে জায়গা দেওয়া ইত্যাদি যেসব ব্যবস্থা, আমাদের এতগুলো পলিসি আমরা করেছি। এই পলিসির কারণে আজকে মানুষ কিন্তু এখানে আসছে। আপনারা দেখেছেন পুষ্পবন্ত প্যালেসের ঘটনা, আপনারা জানেন, প্যালেস এটা মানে হোয়াইট এলিফেন্টের মতো অবস্থা, সেটা রক্ষণাবেক্ষণের প্রবলেম হচ্ছিল, সেটাকে আমরা একটা 5 স্টার হোটেল বানাচ্ছি। সেখানে ডাইরেক্ট কিছু লোকের, প্রায় 200 জনের লোকের মতো চাকরি হবে। শুধু তাই নয়, এই প্যালেস যে প্রথম কোনো গভর্নমেন্টের সাথে, এই ISCL যে টাটা গ্রুপের, তারা আমাদের সাথে এই মৌ করেছে। তাতে করে কি সুবিধা হবে, সারা পৃথিবীর লোক এখানে আসবে। ইভেন তাদের যে চেইন আছে, সেই চেইন সিস্টেমে বিদেশ থেকে প্লেন নিয়ে আসবে এখানে এই ত্রিপুরাতে আসবার জন্য। তো ওখানে তো থাকবেন, শুধু ওখানেই বসে থাকবেন, এক তো এমপ্লয়মেন্টেও হবে, আবার সেখান থেকে তারা মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে আসবেন, তারা বিভিন্ন আমাদের যে পর্যটনের যে জায়গাগুলো আছে সেখানে যাবে। তাতে করে যারা বেভারেজ দিচ্ছে তাদেরও লাভ হবে, যারা গাড়ির চালক আছেন তাদেরও লাভ হবে, গাড়ির যারা মালিক তাদেরও লাভ হবে। একটা গেম চেঞ্জার হিসাবে এই কাজ হচ্ছে। আগামী দিন আপনারা দেখবেন ত্রিপুরাটা কোন জায়গায় যায়। এবং তার জন্য কিছুদিন আগে যখন এটা ভিত্তিপ্রস্তর হলো, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও এসেছিলেন। তো একের পর এক আমরা যে চিন্তা ভাবনা করছি, এখানে গত 22 তারিখ সেপ্টেম্বরের 2025-এ আপনারাও নিশ্চয়ই অনেকে ছিলেন, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে বললাম যে আমরা প্রসাদ প্রকল্পে, আমাদের টাকা কম হয়েছিল, প্রসাদ প্রকল্পে যে টাকা পেয়েছি, এই মন্দিরের যে নতুনভাবে তৈরির যে ব্যবস্থা, সেটা সম্ভব হচ্ছিল না। আমাদের বাজেটের থেকে প্রায় 17 কোটি টাকার মতো আরও এক্সট্রা সেখানে লাগিয়ে সেটাকে সম্পূর্ণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেটা উদ্বোধন করেছেন। আজকে ফুটফল কত হয়েছে, বেড়েছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে জিজ্ঞেস করছিলেন কীরকম এখানে পুণ্যার্থীরা আসেন। আমি বললাম এই এত সংখ্যক আসে মাসে, কিন্তু আপনি যেহেতু এসছেন দেখবেন এবার বেড়ে যাবে। আমি খবরও নিয়েছি, সত্যিই বেড়ে গেছে। আমি সমস্ত ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের রাজ্যপাল, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, তাদের কাছে আমি চিঠি দিয়েছি শুধু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শন করার জন্য। এবং দেখা গেছে বহু লোক, বহু মুখ্যমন্ত্রী এবং তারা ডিজায়ার করছে যেখানে আসার জন্য। ওনারা আসছেন, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে এখন মানুষ জানছে। তো আস্তে আস্তে করে এখানে 51 শক্তিপীঠের কথা বলা হয়েছে, রিপ্লিকা আমরা তৈরি করছি বন্দুয়ারে। সেটা যখন হবে, আমার কাছে যা খবর আছে, সবচেয়ে যে মানে এশিয়ার মধ্যে না, বিশ্বের মধ্যেও যেটা বলা হয়েছে, সেদিন আমরা দেখলাম যে নটরাজের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। একটা আধ্যাত্মিক সেন্টার আপনাদের এই গোমতী জেলাতে হতে যাচ্ছে। তার ভূমি পূজন আমরা করেছি, আমি খবরও নিচ্ছি কাজের অগ্রগতি কতটুকু হবে।
কাজেই আমাদের এই যে উন্নয়ন, ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন, সেটা কিন্তু শহর না, বিভিন্ন গ্রাম পাড়া প্রতিটা ঘরে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছক সেই জনকল্যাণমূলক প্রকল্প আমরা শুরু করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আমরা ভাবতেও পারি না যে উনি যখন এখানে এসে বলেছিলেন যে আমি আপনাদেরকে হীরা মডেল দেব, আজকে সেই হীরা মডেল আমাদের দিয়েছে। ভারতবর্ষের এখন ত্রিপুরাকে মানুষ কিন্তু এখন চিনতে পেরেছে যে ত্রিপুরাতে কি কি আছে, সেই বিষয়ে মানুষ এখন ত্রিপুরা সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে। ফ্ল্যাগশিপ প্রকল্পের কথা যদি বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আবা জনভাগিদারি অভিযান, প্রধানমন্ত্রী জনমন প্রকল্প, এটা তো আছেই। আমাদের ত্রিপুরা সরকারেরও বিভিন্ন প্রকল্প, আজকে প্রধানমন্ত্রী যে আরোগ্য যোজনা, তার মধ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য ঢুকে গেছে। ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে সারা ভারতবর্ষের মধ্যে এইরকম কিন্তু আর কোনো স্টেট নেই যেখানে সমস্ত মানুষ এই হেলথ ইন্স্যুরেন্সে কাভারেজ আছে। এই মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা করার সুবাদে এখন পর্যন্ত প্রায় 300 কোটি টাকার উপরে যাদের যে ডিমান্ড ছিল সেটাকে আমরা অলরেডি করেছি, এবং মুখ্যমন্ত্রীর নামে যেটা আছে এখানেও প্রায় 50 কোটি টাকা অলরেডি সেটেলড হয়েছে। আমাদের জিএসডিপির কথা যদি আজকে আমরা বলি, গত 6 বছরে, এই 5-6 বছরের মধ্যে আমি বলতে পারি জিএসডিপির যে বৃদ্ধি হয়েছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট। আজকে নীতি আয়োগের কথা যদি বলি, ফ্রন্ট রানার স্টেট হিসাবে নীতি আয়োগ আজকে ডিক্লেয়ার করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান করেছেন যে প্রাইম মিনিস্টার রিফর্ম এক্সপ্রেস, অর্থাৎ ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড রিডাকশন, এই আহ্বানের সুবাদে আমরা এত ছোট একটা রাজ্য, এটা সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্মলেস্ট স্টেট, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রথম দফায়ও এই ডিরেগুলেশনে প্রথম হয়েছি, দ্বিতীয় পর্যায়েও আমরা প্রথম হয়েছি। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এবং এত এত বড় বড় রাজ্যগুলো সেটা করতে পারিনি, আমরা কিন্তু সেটা করে দেখেছি। আজকে 350 বা 350টারও আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যেসব জাতীয় আঞ্চলিক পুরস্কার আমরা আমাদের পকেটে কিন্তু সেটা ঢুকেছে। আমার সরকার একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম, এবং আমার সরকার পোর্টালের আমি প্রায় এসে খবর নেই কী অবস্থা, গ্রামে গঞ্জে যখনই কোনো সমস্যা হচ্ছে এই আমার সরকার পোর্টালের মাধ্যমে মানুষ কিন্তু তার সুযোগ সুবিধা পাচ্ছে ইমিডিয়েটলি। তার যে কোনো সমস্যা হলে সেটাকে অ্যাকশন টেকেনের যে বিষয়, তাড়াতাড়ি সেই কাজটা করা, সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির ওখানে যখন আমি আমার সরকার পোর্টালের বিষয়ে আমি বললাম, ভূয়সী প্রশংসা উনি করেছেন। বন্ধুগণ, আমাদের এখানে ট্রান্সপারেন্সির বিষয় যদি আমরা বলি, আমরা চাই যে ডিজিটাল ইন্ডিয়া, যে ডিজিটাল ত্রিপুরা, যদি আমরা প্রতিটা স্টেট ডিজিটাল না হয় তাহলে কি করে হবে। আজকে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে আপ টু 3 স্তর পঞ্চায়েত পর্যন্ত আজকে আমরা যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অফিস আমরা করতে পেরেছি। এটা আর কোনো রাজ্যে হয়নি, সাব ডিভিশন লেভেল অবধি আছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আপনাদের এই ত্রিপুরা যে সারিন্দা বাদ্যযন্ত্রী এখানে জিআই ট্যাগ পেয়েছে। আগে আরও আমরা 3টা জিআই ট্যাগ পেয়েছিলাম, এবং সেগুলো হচ্ছে কুইন আনারস, আপনাদের মানে যে আমাদের পেরা, মাতাবাড়ির পেরা, এবং আমাদের যে জনজাতিদের যে রিসা পাসরা, এগুলো নিয়ে আমাদের 4টার মতো আমরা জিআই ট্যাগ পেয়েছি। বন্ধুগণ, আমাদের ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার আরেকটা উদাহরণ আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য, 96.6% যে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, আমাদের ত্রিপুরা কিন্তু সেটা করেছে। এর আগে গোয়া এবং মিজোরাম এই দুটো রাজ্য ছিল, কিন্তু পপুলেশনের দিক দিয়ে যদি বলেন তাহলে আমরা কিন্তু অনেক বেশি। আমরা কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমরা আজকে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যদি আমি বলি, ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা ফলো করছি, নতুন বিদ্যালয় ভবন বানাচ্ছি, নতুন নতুন বিদ্যালয় আমরা বানাচ্ছি, স্মার্ট ক্লাসরুম,
আইসিটি ভিত্তিক শিক্ষা, টিঙ্কারিং ল্যাব, দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বিদ্যালয়, মিশন মুকুল, তাছাড়া নিপুণ ত্রিপুরা, বিদ্যা সেতু কর্মসূচি, এরকম অনেকগুলো প্রকল্প আমরা নিয়েছি। এবং সেন্ট্রাল থেকেও যখন ওনারা আসেন, ওনারা বলছেন যে সত্যি আমরা খুব আনন্দিত যে এই ধরনের প্রকল্প আগামী যারা প্রজন্ম তাদেরকে যদি গুণগত মান যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে কোনো দিন সম্ভব হবে না। তো একের পর এক আমরা এই কাজগুলো করছি। আমরা যারা জনজাতিরা আসছেন তাদের জন্য হোস্টেল, অনেকগুলো হোস্টেল আমরা করেছি, প্রায় 100টা জনজাতি হোস্টেলের মধ্যে আমরা স্মার্ট ক্লাসরুমও করেছি। আমবাসা, কাঞ্চনপুর, করবুকে প্রায় 3টে আশ্রম স্কুল করেছি, তৃতীয় শ্রেণীর থেকে 7ম শ্রেণী পর্যন্ত। আমাদের বিভিন্ন হোস্টেল ওয়ার্ডেন নিয়োগের কথা যদি বলি, আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি বারবার বলছিলেন যে হোস্টেলগুলো আমাদের জনজাতিদের জন্য করা হয়েছে। তাদের হোস্টেল না থাকাতে এখানে অনেক সময় সমস্যা হয়। 100 আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়ে, আমরা এখানে ফিনান্স মিনিস্টার আছেন, আমরা সেখানে ডিসিশন নিয়েছি 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা সেখানে দিয়েছি। ক্রীড়াক্ষেত্রের কথা যদি বলেন, এই বিষয়ে আমার যে পূর্ববর্তী বক্তা আমাদের টিঙ্কুবাবু অলরেডি বলেছেন, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে আজকে যেভাবে উল্লেখযোগ্য পরিকাঠামো উন্নয়ন হয়েছে সেটা কিন্তু আগে কোনো দিন সেই দিশায় কিন্তু কোনো সরকার কাজ করেনি। এখানে 9টি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড হয়েছে, গন্ডা তুইসাতে একটির কাজ চলছে, কাকরাবনের আজকে তো করলাম সেটাও যুগ হলো। এবং জনজাতি কল্যাণ দপ্তর আরও 2টি সিনথেটিক টার্ফ ফুটবল করছে, আরও একটি কাজ চলছে। এরকম হকি মাঠ থেকে শুরু করে আরও সুইমিং পুল ইত্যাদি আজকে, এবং যে কারণে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন ভালো করে তারা যখন পার্টিসিপেট করছে এই ট্রেনিং এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা পাওয়াতে তারা কিন্তু ভালো রেজাল্ট আজকে করছে। আমি স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলেন, আপনারা একবার বলুন যে ত্রিপুরাতে কোনোদিন সুপার স্পেশালিটি হবে কোনোদিন ভেবেছেন কখনো? আজকে এখানে 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট হয়েছে। আমাদের আগরতলা বা ত্রিপুরার থেকে মানুষ কোথায় কোথায় বাইরে চলে যেত, প্রায় 80% আমাদের রেফার যেটা হতো সেটা এখন সেই 80% কমে গেছে। এটা কিন্তু এমনিতে হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালেই হোক, সাব ডিভিশনালেই হোক, বা আমাদের জিবি হাসপাতালেই হোক, স্টেট হসপিটালগুলোকে আমরা ডেভেলপ করছি, যে কারণে 80% রেফারেল আজকে কমে গেছে সেখানে। এখানে মেডিকেল কলেজের আগে সিট কত ছিল, সেই তুলনায় আজকে 550টার মতো এমবিবিএস সিট হয়েছে। ডেন্টালের সিট আপনার 63, 50 দিয়ে শুরু করেছিলাম, বিডিএসের সিট এখন 63 হয়েছে। আমাদের বিএসসি নার্সিং কলেজ আমরা করতে পেরেছি, এখানে ফার্মেসি কলেজও এখানে রয়েছে। আমাদের একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনাদের মাননীয় মন্ত্রী এখানে কি বলেছেন, উনি আমাকে ধন্যবাদ দিচ্ছিলেন যে আয়ুর্বেদিক কলেজ এখানে হচ্ছে তেপানিয়াতে। শুধু এখানে না, আরেকটা হোমিওপ্যাথিক কলেজও যাতে হয় রেন্টার্স কলোনি, সেটাকেও আমরা প্রায় 75 কোটি টাকা করে আমরা দিল্লির থেকে আমরা পেয়েছি। যা চাই তাই। এইমসের জন্য চেষ্টা করছি, আগামী দিন হয়তো এইমসও আসবে। মেডিকেল কলেজ আপনার প্রাইভেট বন্ধন ব্যাংকের যে মালিক উনিও এসেছিলেন, তো ওনার সাথে চুক্তি হয়েছে যে এডিসির মধ্যে একটা মেডিকেল কলেজ হবে। তো 50 আসনের একটা মেডিকেল কলেজ আমবাসাতে হচ্ছে। এখন নতুন যে এনএমসির যে গাইডলাইন, সেখানে বলছেন যে বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে নিয়ে মেডিকেল কলেজ করা যায়। প্রচুর এইবারের যে ইনভেস্টাররা আসছেন, আমার সাথে কথা হয়েছেন অনেকে, এখন কেউ একটু আগে টিঙ্কুও বলছিলেন আমাদের এখানে কিছু প্রজেক্ট দেবেন। আমাদের সব মানুষ এখন বাইরেও যাওয়ার জন্য প্রস্তুত, সাবরুমে যাবে। এখানে আপনাদের এখানেও বহুত ইউনিভার্সিটি হয়ে গেছে, ওপেন ইউনিভার্সিটি আপনারা জানেন, মাতা ত্রিপুরেশ্বরে ওপেন ইউনিভার্সিটি হয়েছে। তো এরকম বহু জায়গায় মানুষে আমরা নর্থেও দিয়েছি অনেক ইউনিভার্সিটি হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টাররা আসছেন এখানে। এবং আমাদের ত্রিপুরার যে র মেটেরিয়াল সেটাকে ব্যবহার করে ওনারা ইন্ডাস্ট্রি করতে চাইছেন, এতে করে আমাদের ত্রিপুরার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। স্বাস্থ্যক্ষেত্রে আমি আবার বলছি যে যেভাবে আমরা কাজ করছি, মানুষের আসল কথা হচ্ছে যে স্বাস্থ্য ঠিক থাকলে সব কিছু ঠিক। হেলথ ইজ অলওয়েজ ওয়েল। আমি আবার
সবাইকে এখানে এতগুলো আমরা উদ্বোধন করলাম এবং এখানে উপস্থিত থাকার জন্য আমি আজকে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার মূল্যবান মার্গদর্শনে আমরা সমৃদ্ধ হলাম। আমরা আজকের এই ঐতিহাসিক দিনের উদ্বোধনী পর্বের পায়ে গুটি গুটি প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। আমরা এবারে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা অনারেবল জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রদ্ধেয় দেবল দেবরায় মহোদয়কে ওনার ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য।